আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। পঞ্চম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার ত্রিমুখী সংঘাত। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান, ইসরায়েলের বিভিন্ন শহর, লন্ডভন্ড বহু জনপদ। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN জানিয়েছে, ইরানে 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 1000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে দুবাইয়ে মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলা চালিয়েছে ইরান, আর কুয়েতে নিহত হয়েছে এক শিশু। টানা 5 দিনের সংঘাতে লন্ডভন্ড ইরান। তেহরান থেকে শুরু করে কারাজ প্রায় সবখানে ছড়িয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ছোড়া মিসাইলের ক্ষত। ইরানের পাল্টা হামলায় বিধ্বস্ত ইসরায়েলের জনপদ। দেশটির গবেষণা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। অপারেশন এপিক ফিউরি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের 2000 লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাবমেরিন সহ ইরানের 17টি রণতরী ধ্বংসের দাবি করেছে দেশটির সেন্ট্রাল কমান্ড। এই অভিযানে অংশ নিয়েছে 50,000 মার্কিন সেনা, এমন তথ্য দিচ্ছে সংস্থাটি। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র IRGC সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হচ্ছে হামলা। সংঘাতে রাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্যেও। কুয়েত, কাতার, সৌদি আরব, আমিরাত সহ বেশ কয়েকটি দেশের মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরান। দুবাইয়ে মার্কিন কনস্যুলেটে হয়েছে ড্রোন হামলা। হামলার পর কনস্যুলেটের আশপাশে উঠতে দেখা যায় কালো ধোঁয়া। এ ঘটনার পরপরই সেখানে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল। এর আগে সৌদি আরবের রিয়াদের মার্কিন দূতাবাসেও হয় হামলা। নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যে থাকা 9000 মার্কিন নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার পর বেড়েছে উত্তেজনা। সেখানে যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। আত্মরক্ষার জন্যই এমন পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এদিকে ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় স্পেনের সঙ্গে বাণিজ্য ছিনের ঘোষণা দিয়েছে ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান কাউন্সিলর ফ্রেডরিক মার্জের সাথে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ইরানের পরবর্তী নেতা হিসেবে যাদের ভেবেছিলেন কেউই বেঁচে নেই। ক্ষোভ ঝাড়েন যুক্তরাজ্যের ওপর। ইরানের সম্ভাব্য নেতা হিসেবে যাদের বিবেচনা করা হতো তাদের বেশিরভাগই মারা গেছেন। আমাদের তালিকায় আরো কিছু ব্যক্তি আছেন, তারাও নিহত হতে পারেন। তাই আমার মনে হয় তৃতীয় একটি ঢেউ আসছে, যাদের কাউকেই হয়তো আমরা চিনব না। ইরানের হামলার জেরে লেবাননেও চলছে হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত। ইসরায়েলের রকেট হামলার পর 12 জন হিজবুল্লাহ যোদ্ধাকে আটক করেছে লেবাননের সেনারা। এর আগে হিজবুল্লাহর কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেন দেশটির প্রধানমন্ত্রী। রাখি জেসমিন, চ্যানেল 24। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়। আজ সচিবালয়ে যাবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক করবেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তার সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন পল কাপুর। সফরের শেষ দিনে আগামীকাল তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। আলোচনা করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গেও। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। দর্শক, আরো খবর জানবো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, বৈঠকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেল সেসব নিয়ে জানতে চাই, এবং পল কাপুরের সারাদিন কার্যসূচি নিয়ে আমরা বলছিলাম, আপনার কাছে আর কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। সারিকা, বৈঠকে মূলত যুক্তরাষ্ট্রের সাথে আমরা যে বাণিজ্য চুক্তি করেছি আর রেসিপ্রোকাল ট্যারিফ, সেটা নিয়ে আলোচনা হবে। সেটি যেহেতু আমরা নির্বাচনে কয়েকদিন আগে করেছি, সেটি করার পরে সেটি যে মানার বাধ্যবাধকতা রয়েছে যারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের মতো অন্যান্য দেশগুলো, সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণ আগে 20-25 মিনিট আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শুরু হয়েছে। সেটি শেষে বেরিয়ে যাবার কথা পল কাপুর। যদি তিনি বেরিয়ে যাওয়ার সময় কিছু বলেন, তাহলে ডেফিনেটলি আমরা আপনাদেরকে সেই বিষয়টা জানাবো। এর বাইরে প্রতিরক্ষার তো অবশ্যই রয়েছে এবং অভিবাসন নিয়ে আলোচনা হবে। এই তিনটি বিষয় গুরুত্ব পাবে। এছাড়াও সার্বিক যুক্তরাষ্ট্র বাংলাদেশ
সম্পর্কে নানা যে যতগুলো দিক আছে সবগুলো দিকে আলোচনা হবে। আপনি জানেন যে অতিথি সরকারের সাথে যুক্তরাষ্ট্রের যেহেতু টানাপোড়েন ছিল, সেক্ষেত্রে বর্তমান সরকারের সাথে বাংলাদেশ সরকারের সাথে তারা সম্পর্ক ভালো করতে চায় এবং সম্পর্ক ভালো করার বার্তা নিয়ে কিন্তু তারা মূলত এসছে। ডেফিনেটলি সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটছে ইরান ইসরায়েলের যুদ্ধ, সে বিষয়টা বাংলাদেশ থেকে যে অবস্থান তুলে ধরা হয় সেটি তাদেরকে জানানো হতে পারে বাংলাদেশের তরফ থেকে। আমরা অপেক্ষা করছি যে পল কাপুর যদি নামেন এবং তিনি গণমাধ্যমের সাথে যদি কথা বলে তাহলে সেটি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে গিয়ে প্রতিরক্ষা, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, অভিবাসন এবং অন্যান্য সংকট নিয়েও আলোচনা হবে। পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হবে, কারণ আপনারা জানেন যে রোহিঙ্গা সংকটের অন্যতম আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে। যেহেতু যুক্তরাষ্ট্র ইউএসএআইডি ট্রাম্প প্রশাসন ইউএসএআইডিকে বন্ধ করে দিয়েছে, সেক্ষেত্রে এই যে বিশাল জনগোষ্ঠী এদের দেখভালের জন্য যুক্তরাষ্ট্র যে আর্থিক অনুদান দিয়ে থাকে প্রতি বছর, সেটা যেন নিয়মিত ধারাবাহিকতা থাকে সে বিষয়ে বাংলাদেশের তরফ থেকে চাওয়া হবে। যুক্তরাষ্ট্র থেকে নিশ্চয়ই কিছু প্রায়োরিটি আছে, আপনাদেরকে হয়তো আরও বিস্তারিত জানাবো যদি তখন তারা ব্রিফ করে। হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। আমরা জানছিলাম মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর বৈঠক হয়েছে সে বিষয়ে বিস্তারিত। দর্শক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি ইউনিয়ন অফিসে আকস্মিক পরিদর্শনে এসেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। আরও খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, সারিকা, মূলত আজ ভোরের দিকে আমরা রওনা দিয়েছি ঢাকা থেকে। মন্ত্রীর যে আমন্ত্রণ ছিল, উনি আকস্মিক পরিদর্শনে আসবেন, অর্থাৎ সারপ্রাইজ ভিজিটে আসবেন, কিন্তু কোথায় আসবেন কোথায় যাবেন সে বিষয়ে আমাদেরকে কিন্তু জানানো হয়নি। জাস্ট আমরা ওনার গাড়ি ফলো করেছি এবং শেষ পর্যন্ত তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এই ইউনিয়ন ভূমি অফিসে এসে তিনি নেমেছেন এবং আমরা ওনার সঙ্গে নেমেছি। এবং ঠিক 9টায়, যেহেতু রমজান মাস এবং সরকারি অফিস খোলার টাইম কিন্তু সকাল 9টা পর্যন্ত কিন্তু অফিস খোলেনি এবং 9টার পর 9:30 এবং 9:35 পর্যন্ত দপ্তরে কেউ আসেনি। এর পরবর্তীতে অফিসের একজন হিসাব এসে অফিসটি খুলেছে এবং এরপরে কিন্তু এখন পর্যন্ত দপ্তরের যে প্রধান যে কর্মকর্তা তিনি কিন্তু এখন পর্যন্ত আসেননি। তিনি আসলে এখনও বাইরে আছেন এবং ইতিমধ্যে কিন্তু এই ইউনিয়নের অন্যান্য যে কর্মকর্তা তারা কিন্তু এসেছেন এবং ইউনো এসে উপস্থিত হয়েছেন এবং ভূমি প্রতিমন্ত্রী কিন্তু তিনি পরিদর্শন করছেন এখানকার যে নথিপত্র আছে এবং এখানে যারা সাধারণ মানুষ যারা আছেন, যারা কিছু অভিযোগ করেছেন, সেটি আমরা দেখাবো। আমরা একটু কক্ষের ভিতরে দেখাতে চাই যে এখানে কিন্তু ভূমি প্রতিমন্ত্রী রয়েছেন, তিনি এখানে পরিদর্শন করছেন, অন্যান্য কর্মকর্তারা রয়েছেন এবং এখানে তিনি যাচাই বাছাই করছেন এখানে আসলে কোনো ঘুষ বা দুর্নীতি হয়েছে কিনা। অনেক মানুষ কিন্তু আমরা দেখেছি অভিযোগ করছেন এবং আমরা কিন্তু আরও একজন কর্মকর্তার রুমে যাব এবং সেই চেয়ারটি কিন্তু আসলে এখনও ফাঁকা রয়েছে এবং তিনি বলছেন যে আসলে রুমে রয়েছেন আসলে। এবং এখানে স্থানীয় যারা তারা অভিযোগ করছেন যে আসলে 11টা 12টা অনেক দিন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি ইউনিয়ন অফিসে আকস্মিক পরিদর্শনে এসেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। আমরা বিস্তারিত জানছিলাম। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরে, সাথে থাকুন। জুলাই সনদ ও গণভোটের বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা স্পষ্ট হওয়ার পরই ডেপুটি স্পিকারের বিষয়ে চিন্তা করবে জাতীয় সংসদের বিরোধী দল। জামায়াত বলছে বিষয়টি ইতিবাচক, তবে তার পূর্ণতা পাবে সব রাজনৈতিক দলের ঐকমত্যে যে সুপারিশ তৈরি হয়েছে তা বাস্তবায়নের উপর। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সরকার গঠনের প্রথম দিনেই ছন্দপতন হয়েছে সরকারি দল আর বিরোধী দলের মাঝে। ক্ষমতাসীনরা বলছেন সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবিধান সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হবে কিনা, কারা সেই শপথ গ্রহণ করাবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, সেগুলো সব ধারণ করতে হবে।
এখানে ইফতার গ্রহণ করতে এসেছেন। অপরদিকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদে যে অঙ্গীকার করেছিল রাজনৈতিক দলগুলো তা লঙ্ঘিত হয়েছে সরকারের এমন সিদ্ধান্তে। আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। তবে দ্বিধাদ্বন্দ্বের রেশ সামনে বাড়বে না কমবে তা স্পষ্ট হবে 12 মার্চ জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর। এরই মধ্যে সংসদ অধিবেশনকে সামনে রেখে বিরোধী দলকে প্রস্তাব দেওয়া হয়েছে ডেপুটি স্পিকারের নাম দেওয়ার জন্য। জানা যায় গেল 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আবারও যোগাযোগ করা হয়েছে বিরোধী দলের সাথে। সরকারের এই প্রস্তাবের বিষয়ে জামায়াত বলছে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন কিভাবে করবে সরকার তা দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। জাতীয় সংসদ রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটা কোর্টের ম্যাটার না, এবং সামনে মাত্র 1 সপ্তাহ 10 দিনের মাথায় হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। এই অবস্থায় এটাকে কোর্টে নিয়ে গিয়ে আসলে কি তারা অর্জন করতে চান আমরা সেটা বোঝার চেষ্টা করছি। একই সাথে যে অফার তারা দিয়েছেন ডেপুটি স্পিকার, এই সবগুলোই বললাম যে এগুলো আলোচনা করে সিদ্ধান্তটা আমরা জানাবো। সরকার কি করছে? দলটির আরেক শীর্ষ নেতা বলছেন বিরোধী জোটে নিয়ে বৈঠকের পর আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক আলোচনা করা হবে সরকারের সাথে। পার্লামেন্টের ভিতরে বসে তো পার্টির সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওখানে আমরা পার্লামেন্ট ভিতরে বসে বাইরে বসে আলোচনা করি, সিচুয়েশন সামনে রেখে ভালো মন্দ দেখতে হবে সবকিছু। আমাদের ডেপুটি স্পিকার ইজ নট অনলি দি ইস্যু, অনেকগুলো বিষয় আছে আর কি। সংবিধান সংস্কারের মধ্যে ভাইটাল জিনিস আছে, দ্যাট শুড বি অ্যাপ্রোচড টোটালি। সে আলোচনায় অগ্রগতি হলে বিরোধী জোটের প্রবীণ নেতা যাদের অতীত অভিজ্ঞতা রয়েছে সংসদ সদস্য হিসেবে, সেখান থেকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনয়ন দেবে বিরোধী দল। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, মঙ্গলবার শুরু হয়েছে ঈদ যাত্রায় ট্রেন ও দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। আমরা আরো খবর জানবো। রাজধানী মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, গতকাল থেকে তো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, আজকের কি অবস্থা দেখছেন? যাত্রীদের আনাগোনা কেমন দেখছেন? এবং অনলাইনে তো বিক্রি শুরু হয়েছে, সেক্ষেত্রে কেমন সাড়া পাওয়া যাচ্ছে? বিস্তারিত জানাবেন আমাদের। সারিকা, বাসের টিকিট কিন্তু এখনও যে অগ্রিম বিক্রি হচ্ছে এটি কিন্তু বলার উপায় নেই, কেননা প্রতিটা কাউন্টারে কিন্তু এক ভিন্ন ভিন্ন চিত্র। কোনো কাউন্টার বা কোনো বাস কর্তৃপক্ষ তারা অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে, কোনো কাউন্টার কিন্তু এখনও শুরু করেনি। তবে আমরা দেখেছি সকাল থেকে এই মহাখালী বাস টার্মিনালে যে যাত্রীদের উপস্থিতি কম থাকলেও অনলাইনে টিকিট কেনার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে, এবং একই সাথে মানুষজন আসলে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে যেহেতু ঈদের সময় বেশি ভিড় হয়, সেক্ষেত্রে তারা অনলাইনে ঘরে বসেই বেশি টিকিট কাটার চেষ্টা করছেন। এখন যেহেতু সকাল 10টা, 10:30 বাজে, যারা এখানে টিকিট কাউন্টারের লোকজন রয়েছেন তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা যারা অগ্রিম টিকিট কিনবেন তাদের সেই যে সংখ্যাটা সেটি বাড়বে। এবং এর বাইরে রেলের যে টিকিট বিক্রির, ঈদের অগ্রিম টিকিট বিক্রির খবর সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে রেলের কিন্তু অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে, এবং আজকে কিন্তু বিক্রি হচ্ছে 10 দিন পরের যে রেলের অগ্রিম টিকিট সেটি। এবং অনলাইনে যেহেতু বিক্রি হচ্ছে সকাল 8টা থেকে কিন্তু বিক্রি শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের রেলের টিকিট। এবং সেই রেলের টিকিট আসলে আমরা দেখেছি সকালবেলা কিন্তু অনলাইনে পাওয়া যায়নি, আধা ঘন্টা পরেই, অর্থাৎ ব্ল্যাকে বিক্রি হচ্ছে কিনা সেটি কিন্তু একটি দেখার বিষয় রয়েছে রেলের অগ্রিম টিকিট। সারিকা। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রায় ট্রেন ও দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ আমরা বিস্তারিত জানছিলাম মহাখালী থেকে। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।